ওসমান হাদি হত্যায় ফয়সাল সহ 17 জনের বিরুদ্ধে চার্জশিট। মিরপুরের সাবেক কাউন্সিলর বাপ্পির সংশ্লিষ্টতা। সিঙ্গাপুরে হয়েছিল গোপন বৈঠক। তদন্তে প্রাপ্ত আসামি তাজুল ইসলাম চৌধুরী বাপ্পি রাজনৈতিক প্রতিহিংসার কারণে শরীফ ওসমান হাদি ওরফে ওসমান গনিকে গুলি করে হত্যা করা হয়। প্রার্থিতা ফিরে পেতে দ্বিতীয় দিনে ইসিতে মান্না সহ 164 আপিল। থানা থেকে খোয়া যাওয়া অস্ত্র সুষ্ঠু নির্বাচনে উদ্বেগের কারণ বললেন কমিশনার সানাউল্লাহ। ঢাকা 17 আসনে নেতাকর্মীদের সাথে তারেক রহমানের মতবিনিময়। বিএনপি ক্ষমতায় গেলে ভেদাভেদ কমানোর চেষ্টা থাকবে বিএনপির, বললেন রিজভী। জামায়াত জোটে আসন কমছে এনসিপির। 30 থেকে নেমে দাঁড়াতে পারে 10-এর নিচে। গুজবে কান না দেওয়ার আহ্বান মুখপাত্র আসিফের। সরকারের এবং নির্বাচন কমিশনের ব্যর্থতা যে এখন পর্যন্ত মানুষকে ওই কনফিডেন্সটা তারা দিতে পারেননি যে নির্বাচন হবে কি হবে না, এটা নিয়ে মানুষের মধ্যে শঙ্কা আছে। নিজেকে লেটার মার্ক দিলেন অর্থ উপদেষ্টা, বললেন অর্থনৈতিক সুশাসন নিশ্চিত করাই পরবর্তী সরকারের প্রধান চ্যালেঞ্জ। একেবারে খাদের কিনারে চলে আসছে, আমরা খাদে প্রতিদিনে চলে আসছি, সেটা হলো সবচেয়ে আমার তৃপ্তি। এবং ভবিষ্যতের জন্য আমরা যে পথটা তৈরি করে দিয়েছি সেটা কিন্তু সামনে আমরা এগোতে সাহায্য করি। দেশের উত্তর ও দক্ষিণ পশ্চিমে হাড় কাঁপানো শীত। মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রাজশাহীতে 7 ডিগ্রি। গরম কাপড়ের অভাবে বিপাকে দরিদ্র মানুষ। আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশে, সঙ্গে আছে আমি ছোয়া খন্দকার। আর এতক্ষণ শিরোনাম দেখছিলেন। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যায় ফয়সাল সহ 17 জনকে অভিযুক্ত করে চার্জশিট দিয়েছে ডিবি। তারা জানিয়েছে মিরপুরের সাবেক কাউন্সিলর যুবলীগ নেতা তাজুল ইসলাম চৌধুরী বাপ্পির সংশ্লিষ্টতা মিলেছে। রাজনৈতিক প্রতিহিংসা থেকেই এই হত্যাকাণ্ড। এক ব্রিফিংয়ে জানানো হয় চার্জশিটে শুটার ফয়সাল, বাপ্পি সহ 6 জন পলাতক। আসামিদের সম্পৃক্ততা তদন্তগুলো প্রমাণিত হয় এজাহার নামীয় পলাতক আসামি ওসমান হাদিকে গুলি করার প্রায় 1 মাসের মাথায় মামলার চার্জশিট দিয়েছে ডিবি পুলিশ। টিমকে গুলি করা এজাহার নামীয় পলাতক আসামি ফয়সাল মাসুদ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। মঙ্গলবার ব্রিফিংয়ে ডিবি জানায় হত্যার মোটিভ রাজনৈতিক প্রতিহিংসা, প্রতিশোধ। আওয়ামী লীগকে নিয়ে মন্তব্যের প্রতিশোধ নিতে হাদিকে হত্যা বলছে পুলিশ। হত্যাকাণ্ডে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 6 নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর তাজুল ইসলাম চৌধুরী ওরফে বাপ্পির সংশ্লিষ্টতার বিবরণ অভিযোগপত্রে উল্লেখের কথাও জানানো হয় ব্রিফিংয়ে। শুটার ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ওরফে দাউদ এবং তার সহযোগী আলমগীর হোসেন দয়কে পলায়নের বিষয়ে সার্বিক সহায়তাকারী তদন্তে প্রাপ্ত আসামি তাজুল ইসলাম চৌধুরী বাপ্পি পল্লবী থানা যুবলীগের সভাপতি ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 6 নং ওয়ার্ডের আওয়ামী লীগ মনোনীত নির্বাচিত কাউন্সিলর ছিলেন। কাজে আসামিদের রাজনৈতিক পরিচয়, ভিকটিমের পূর্ববর্তী বিভিন্ন রাজনৈতিক বক্তব্য থেকে তদন্তে প্রকাশ পায় যে রাজনৈতিক প্রতিহিংসার কারণে শরীফ ওসমান হাদি ওরফে ওসমান গনিকে গুলি করে হত্যা করা হয়। অভিযুক্ত 17 জনের মধ্যে গ্রেফতার করা গেছে 11 জনকে। মূল আসামি ফয়সাল, আলমগীর আর বাপ্পি ধরাছোঁয়ার বাইরে। আর পলাতক ফয়সালকে পালাতে সহায়তাকারী ফিলিপ, ফয়সালের বোন জেসমিন ও বোন জামাই মুক্তি মাহমুদ। আর শুটার ফয়সালের ভিডিও বার্তাগুলো সঠিক বলে ফরেনসিক পরীক্ষায় নিশ্চিত হয়েছে ডিবি। ব্যালিস্টিক রিপোর্ট পজিটিভ এসেছে। ওটা পজিটিভ এসেছে। যে সমস্ত ভিডিও ফুটেজ হয়েছে ওটা যে অরিজিনাল ছবি, এটাও পজিটিভ হয়েছে। এই রিপোর্টগুলো আমরা হাতে পাওয়ার পরে আমরা চার্জশিট, টোটাল 17 জনের বিরুদ্ধে আমরা চার্জশিট দিয়েছি বলতে এই 17 জনকে জিজ্ঞাসাবাদ করে তাদের তথ্য প্রমাণ এটা তদন্ত করে আমরা যেটা পেয়েছি আমরা সেই অবস্থানে আছি। আদালতে জমা দেওয়া চার্জশিট আমলে নিয়ে বিচার শুরুর আদেশ দেবেন বিচারক। পুলিশ বলছে পলাতকদের গ্রেফতারের চেষ্টা চলমান থাকবে, একই সাথে চলবে বিচারিক প্রক্রিয়া। আদালতে গিয়েছে, বিচার কার্য শুরু হলে পরবর্তী কার্যক্রম অবশ্যই গ্রহণ করা হবে। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। হাদিকে হত্যা পরিকল্পনা হয় আরও 6 থেকে 7 মাস আগেই। দেশ বিদেশের একাধিক গ্রুপের সমন্বয়ে এই হত্যাকাণ্ড। ওসমান হাদিকে গুলি করা এবং ফয়সালের পালিয়ে যাওয়ার পুরো রুট প্ল্যানের দায়িত্ব ছিল মিরপুরের সাবেক কাউন্সিলর তাজুল ইসলাম বাপ্পির। সিঙ্গাপুরে পলাতক প্রভাবশালী আওয়ামী লীগ নেতাদের সঙ্গে ফয়সাল আর বাপ্পির কয়েকটি মিটিং হওয়ার তথ্য পাওয়া গেছে। মশিউর অনিকের রিপোর্ট আর ছবি তুলেছেন নাহিদ ইসলাম।
প্রায় ৩ সপ্তাহ পেরিয়ে গেলেও শরীফ ওসমান হাদির মূল হত্যাকারী ও পরিকল্পনাকারীরা এখনো ধরাছোঁয়ার বাইরে। গোয়েন্দা তথ্য বলছে ৬ মাসেরও বেশি সময় ধরে করা হয় এই হত্যা পরিকল্পনা। আর পুরো কিলিং মিশনটি বাস্তবায়নে কাজ করেছে দেশ বিদেশের একাধিক গ্রুপ। এ মামলায় গ্রেফতার একজন ফয়সালের খুব কাছের। তার জবানবন্দিতে পুলিশ জানতে পেরেছে শুটার ফয়সাল সিঙ্গাপুরে যায় ২১ জুলাই। সেখানে ২২ জুলাই সন্ধ্যায় সিঙ্গাপুর মালয়েশিয়া বর্ডারের এক হোটেলে সে দেখা করে ৪ জন হেভিওয়েট পলাতক আওয়ামী লীগ নেতার সঙ্গে। গোয়েন্দা তথ্য বলছে জাহাঙ্গীর কবির নানক, ইলিয়াস মোল্লা ও যুবলীগের তাইজুল ইসলাম চৌধুরী ওরফে বাপ্পিও ছিলেন ওই বৈঠকে। এসবের তথ্য প্রমাণ যাচাই করেছে তদন্তকারীরা। ৫ দিন ধরে এসব মিটিংয়ের পর ২৬ জুলাই দেশে ফেরে ফয়সাল। দেশে ফেরার পর একটি ব্যাংকে ফয়সালের সন্তানের নামে ৫৫ লাখ টাকা ফিক্সড ডিপোজিটের তথ্য পাওয়া যায়। শরীফ ওসমান হাদির হত্যাকারীরা ঠিক কোন পথে পালিয়েছে রাজধানী ঢাকা ছেড়ে এবং কোন পথে পালিয়েছে তারা সীমান্তবর্তী এলাকা দিয়ে, তার আদ্যোপান্ত খুঁজে বের করেছে যমুনা টেলিভিশন। এবার প্রশ্ন হলো, কারা তাকে সহযোগিতা করেছিল এই দেশ থেকে পালিয়ে যেতে? তাদের নাম খুঁজে বের করতে গিয়ে দুজনের নাম পাওয়া যায়। একজন তাইজুল ইসলাম চৌধুরী ওরফে বাপ্পি, যিনি রূপনগরের মিরপুরের এই এলাকারই ছিলেন সাবেক কাউন্সিলর। আরেকজন ছিলেন তার ভগ্নিপতি, যিনি আমিনুল ইসলাম, যার সহযোগী। আমাদের প্রশ্ন, এই মুহূর্তে তারা দুজন কোথায় এবং কিভাবেই তারা সহযোগিতা করলেন তাদেরকে পালিয়ে যেতে? এলাকাবাসীরাই বা কি বলেন? ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও রূপনগরের সাবেক কাউন্সিলর তাইজুল ইসলাম বাপ্পির অফিসে গিয়ে দেখা যায় এখন এই অফিস অন্যদের দখলে। এলাকাবাসী ও ভবনের দায়িত্বে থাকা কেউ দিতে পারেনি তাইজুল ইসলাম বাপ্পির সঠিক কোনো অবস্থানের তথ্য। এখানে ওনার এক ভাই আছে, উনি মাঝে মধ্যে আসে, উনি নাকি এখানে চাকরি করে, এটা জানি, কিন্তু ওনার ভগ্নিপতি বা কিছু এরকম ওনাদেরকে চিনি না। বাপ্পির বাড়িতে গিয়ে পাওয়া যায় তার ছোট ভাইকে। যমুনা টিভিকে তিনি নিশ্চিত করেন বাপ্পির শেষ লোকেশন ছিল দুবাই। এরপর আর যোগাযোগ হয়নি তাদের সাথেও। ৫ আগস্টের পর বেনাপোল সীমান্ত দিয়ে বৈধ পথেই দেশ ছাড়ে বাপ্পি। আমরা চিন্তা করে চলেছি দুবাই আছে বা ইন্ডিয়া আছে, কিন্তু এক্সাক্ট লোকেশন আমরা পাইনি যে ওই জায়গায় আছে বা ওই জায়গায় আছে এরকম। কাউন্সিলর বাপ্পি ছিলেন সাবেক এমপি ইলিয়াস মোল্লার ঘনিষ্ঠজন। সমস্ত কিছু কলকাঠি নেড়েছে এই আওয়ামী দুঃশাসনের সন্ত্রাসীরা। এই সন্ত্রাসীদের যাদের নাম এসেছে তাদের অন্যতম একজন হচ্ছে এই তাইজুল ইসলাম বাপ্পি। বিভিন্ন ধরনের আওয়ামী লীগের মিছিল, গুপ্ত হত্যা, বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম, এগুলোর পিছনে আওয়ামী লীগের একটা বডি যারা খুবই সিক্রেটলি কাজ করতেছে, তাদের মধ্যে বাপ্পি অন্যতম। গোয়েন্দা তথ্য বলছে বাপ্পির দিক নির্দেশনায় তার ভগ্নিপতি আমিনুল ইসলাম ব্যবস্থা করেন ফয়সাল আলমগীরের পালিয়ে যাওয়ার রুট। এরই মধ্যে গ্রেফতার আছে আমিনুল। দালাল ফিলিপের মাধ্যমে হালুয়াঘাট সীমান্ত দিয়ে হত্যার রাতেই ভারতে পালিয়ে যায় ফয়সাল ও আলমগীর। গত ১২ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টনে গুলিবিদ্ধ হন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর মারা যান তিনি। হত্যার ১৯তম দিনে আদালতে অভিযোগপত্র দিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মশিউর অনিক, যমুনা নিউজ, ঢাকা। নির্বাচনে পক্ষপাতিত্ব হলে রাজপথে নামার হুঁশিয়ারি দিলেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বলেন, একটি বড় দলকে ভিভিআইপি প্রোটোকল দেয়া লেভেল প্লেইং ফিল্ডের অন্তরায়। বিকেলে সিইসির সঙ্গে বৈঠক শেষে এসব কথা জানান এনসিপির মুখপাত্র। এদিকে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আজ দ্বিতীয় দিনে আপিল করেছেন ১৬৪ জন। তথ্য উপাত্ত যাচাই করে ন্যায় বিচার নিশ্চিত করবে কমিশন আশা প্রার্থীদের। প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক করতে বিকেলে ইসিতে আসে এনসিপির একটি প্রতিনিধি দল। মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার নেতৃত্বে আসা দলটির সাথে বৈঠক চলে ঘণ্টাব্যাপী। আলোচনা শেষে এনসিপি মুখপাত্র বলেন, আপিল শুনানিতে ইসিকে নিরপেক্ষ থাকার আহ্বান জানানো হয়েছে। এ সময় একতরফা ও পাতানো নির্বাচনের চেষ্টা হলে প্রতিহতের ঘোষণা দেন তিনি। আবারও কোনো একটা আন্ডারস্ট্যান্ডিং এর মধ্য দিয়ে এবার জনগণকে আবার প্রতারিত করার মতো কোনো ধরনের লক্ষণ যদি আমরা দেখি, আমরা কিন্তু নির্বাচনের দিন পর্যন্ত বসে থাকবো না। আমরা প্রয়োজনে আবার রাজপথে নামবো, প্রয়োজনে আমরা আমাদের যেই সুষ্ঠু নির্বাচন, নিরপেক্ষ নির্বাচন এবং জনগণের রায় দেওয়ার যেই
অধিকার সেটা ছিনিয়ে নিব। একটি দলের রাজনৈতিক কার্যালয়ে প্রশাসনের লোকদের বৈঠক গণতন্ত্রের জন্য অশনি সংকেত বলেও মন্তব্য করেন এনসিপির এই নেতা। সরকারি কর্মকর্তারা, বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রধানগণ একটা পার্টি অফিসের দিকে তাদের কেবলা ঠিক করে ফেলেছেন। তারা সেখানে নিয়মিত যাচ্ছেন। নির্বাচন কমিশনকে আহ্বান জানাবো যে যারা সেখানে গিয়েছেন তারা স্পষ্টভাবেই তাদের সরকারি চাকরির যে বিধিমালা সেটা লঙ্ঘন করেছেন এবং একই সাথে বাংলাদেশের মানুষের আগামী নির্বাচনে জনরায় দেওয়ার এবং ভোটাধিকার প্রয়োগ করার যে একটা উৎসাহ ছিল সেই উৎসাহেও ভাটা পড়েছে। এরপর সিইসির সাথে সাক্ষাৎ শেষে ইসির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মুখপাত্র। আমাদের তো শঙ্কা আছে, কারণ আমরা যেমন প্রত্যাশা করেছিলাম লেভেল প্লেইং ফিল্ড, আমরা বলেছি প্রশাসনের মধ্যেও একদিকে হেলে গেছে, সেটাও আছে মাঠ প্রশাসনে। এদিকে দ্বিতীয় দিনের মতো মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের বিরুদ্ধে ইসিতে আপিল আবেদন করেন সংক্ষুব্ধরা। নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ সহ বিভিন্ন অভিযোগ জানান তারা। সবাই তো হচ্ছে ধরেন আমাকে নাও চিনতে পারে, আর যারা চেনে তাদের কাছে গিয়ে তো বলতে হবে, তো বলতে হওয়ার জন্য একা মানুষ তো হচ্ছে সব জায়গায় যাওয়া যায় না। 1% নামে যে একটা স্বতন্ত্র প্রার্থীদের জন্য একটা প্রহসন চলতেছে, এটা পসিবল না। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল কার্যক্রম চলবে 9 জানুয়ারি পর্যন্ত। তানফির মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। ঢাকা 17 আসনের নেতাকর্মীদের সঙ্গে নির্বাচন নিয়ে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে মতবিনিময় করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বেলা 11টায় এই মতবিনিময় শুরু হয়ে শেষ হয় 1টায়। ঢাকা 17 আসনের 4টি থানার মধ্যে আজ তিনি মতবিনিময় করেন বনানী থানার নেতাকর্মীরা সঙ্গে। সভায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ছাত্রদল সাধারণ সম্পাদক নাসির উদ্দিন সহ থানা পর্যায়ে গুরুত্বপূর্ণ নেতারা উপস্থিত ছিলেন। এতে বিএনপি ক্ষমতায় গেলে মানুষে মানুষে ভেদাভেদ কমিয়ে আনা হবে, এমনটাই জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে নয়াপল্টনে জাতীয়তাবাদী মোটরযান চালক দল আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। আরও বলেন, দেশের আইন কানুন হতে হবে মানুষের পক্ষে, যাতে কেউ নির্যাতিত না হয়। রিজভী আরও বলেন, বিএনপি এমন একটি সমাজ গড়তে চায় যেখানে সব শ্রেণী পেশার মানুষ সম্মানিত হবেন, রাষ্ট্রীয়ভাবে তাদের পেশাকে মূল্যায়ন করা হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার 31 দফা কর্মসূচি, তার নানা কর্মসূচির মধ্যে সেই অঙ্গীকার ব্যক্ত করে এই সমাজের মধ্যে কে ছোট কাজ করে কে বড় কাজ করে এই ব্যবধান থাকবে না। জামায়াতের সাথে জোটবদ্ধ হওয়ার সময় প্রাথমিকভাবে 30টি আসনের ব্যাপারে সমঝোতা হয়েছিল এনসিপির, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্তে তা নেমে আসতে পারে 10-এর নিচে। এতে বাদ পড়তে পারেন এনসিপির বেশ কয়েকজন আলোচিত নেতাও। যদিও নির্বাচনী কৌশলের কারণে এখনই এ নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো কথা বলতে রাজি হয়নি জামায়াত বা এনসিপির কেউই। দল দুটির নেতারা অবশ্য আভাস দিয়েছেন সমঝোতার স্বার্থেই কিছু আসন সংযোজন বা বিয়োজন হতে যাচ্ছে। সব চূড়ান্ত করা হবে 20 জানুয়ারির মধ্যেই। আরও জানাচ্ছেন লামিয়া তিথি। মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের পর এখন চলছে আপিল শুনানি। তবে এখনো ঠিক হয়নি জামায়াত এনসিপি জোটের চূড়ান্ত প্রার্থী তালিকা। ঠিক কত আসনে এনসিপিকে ছাড় দেওয়া হচ্ছে তা নিয়ে এখনো দ্বিধান্বিত দলটির প্রার্থীরা, তাই পুরোপুরি মনোযোগ দিতে পারছেন না নির্বাচনী কাজে। এ নিয়ে এখনই আনুষ্ঠানিকভাবে কথা বলতে রাজি নন জামায়াত এনসিপির নেতারা। তবে জামায়াত চায় জনভিত্তি ও জনপ্রিয়তা আছে এমন প্রার্থীদের চূড়ান্ত তালিকায় রাখতে। এই শর্তের বেড়াজালে কমে যেতে পারে এনসিপিকে প্রাথমিকভাবে ছাড় দেয়া 30 আসন। বাদ পড়তে পারেন এনসিপির অনেক শীর্ষ নেতা, যা নিয়ে ফের উত্তাল হতে পারে দলটির অন্দরমহলে। আসন সমঝোতা নিয়ে দল দুটির নেতারা বলছেন কিছু আসনে সমন্বিতভাবে কাজ করা হচ্ছে, আর কয়েকটি ক্ষেত্রে অনানুষ্ঠানিকভাবে এনসিপির প্রার্থীদের ছাড় দেওয়া হয়েছে। আমাদের সাথে তাদের চূড়ান্ত আসন সমঝোতার ব্যাপারে কথাবার্তা হচ্ছে। কিছু কিছু আসনে ইতিমধ্যেই জামায়াত ইসলামের প্রার্থীরা অনানুষ্ঠানিকভাবে আমাদের প্রার্থীদেরকে সেখানে ছাড় দিয়েছেন এবং আমাদের প্রার্থীদের সাথে তাদের এক ধরনের সমন্বিত কাজ হচ্ছে ওই সকল আসনে। যেহেতু আনুষ্ঠানিক সমঝোতাটা আগামী কিছুদিনের মধ্যে হয়ে যাবে, তখন আমার ধারণা যখন জোটের সকল শরিক একসাথে এক প্রার্থী এবং একটা মার্কার হয়ে প্রচারণা চালাবেন, তখন এই বিভ্রান্তিটা বা এই প্রশ্নটা কেটে যাবে। অর্গানাইজেশন যে সিদ্ধান্ত নেয় সেই সিদ্ধান্তের উপর আমরা কিন্তু অটল থাকি, কিন্তু যেই দিন আমাকে আমার অর্গানাইজেশন বললো, আমার আমির জামাত বললো এই সিটটা আমরা জোটের সাথে ছেড়ে দেব, মানে একেবারেই বলা যায় যে আমি নির্দ্বিধায় এটা মেনে নিয়ে এসেছি। বরঞ্চ আমরা যাকে প্রার্থী করেছি তাকে আমি গত পরশুদিন যে ছিল যেটা
নির্বাচন কমিশনে যে বৈধতার ওই সময় আমি ওনার সাথে ছিলাম এবং ওনাকে হেল্প করব, উনি আমার সহযোগিতা নেবেন, আমি ওনার সহযোগিতা করব। দু দলই অবশ্য জোটবদ্ধভাবে নির্বাচনে লড়ার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ। খুব সম্ভবত এন্ড অফ দ্য টাইমে গিয়ে কারোর সাথে কারো খুব বেশি ধরনের ডিফার করবে না। নমিনেশন পেপার উর্দু পর্যন্ত এই প্রক্রিয়া চলবে, উর্দুর পরে বোঝা যাবে কে আজ থাকবে কে থাকবে না। এটা আমরা আপ্রাণ চেষ্টা করব যে জোটটা আমরা করেছি, জোটটার মাধ্যমে যেন ইলেকশনটা আমরা সম্পন্ন করতে পারি। এতে জামাতকে যদি কিছু স্যাক্রিফাইস করা লাগে জামাত সেটা করবে। যেখানে ইতিমধ্যেই কাজ হয়েছে, জামায়াত ইসলামীও যেখানে আমাদেরকে সহযোগিতা করছে, এই সমস্ত আসনে সংখ্যাটা নিয়ে এই আনুষ্ঠানিক ঘোষণাটা যখন আসবে তখন আমরা সেখানে দেখতে পাবো। এখন এর সংখ্যাটা পুরোপুরি মানে সেটেল হয় নাই। আসন ছাড় নিয়ে চূড়ান্ত সমঝোতা না হলেও জামায়াত এনসিপির জোটের মনোভাব খুবই ইতিবাচক বলে দাবি নেতাদের। এর ফলে আমাদের প্রার্থীদের সম্ভাবনা আরও বৃদ্ধি পেয়েছে। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। 1.5 বছরে নিজের কাজে নিজেকেই লেটার মার্ক দিলেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমদ। জানালেন অর্থনৈতিক ধস ঠেকাতে পারাই তার তৃপ্তি, তবে অনেক কিছু করতে না পারায় রয়েছে অস্বস্তিও। যমুনা টেলিভিশনের সাথে খোলামেলা আলোচনায় জানান সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে চাপ নেই। প্রশ্ন ছিল প্রস্তাব পেলে পরবর্তী সরকারে যুক্ত হতে চান কিনা। উত্তরে বললেন রাজনৈতিক চাপ সামাল দেয়া কঠিন। তার মতে অর্থনৈতিক সুশাসন নিশ্চিত করাই হবে পরবর্তী সরকারের প্রধান চ্যালেঞ্জ। রিমন রহমানের রিপোর্ট। বাজারে এখনো অস্বস্তি, আয়ের তুলনায় বেশি হচ্ছে ব্যয়, দারিদ্র্য বৈষম্য সূচকও ঊর্ধ্বমুখী। বিনিয়োগের পালে হাওয়া নেই, বাড়ছে না কর্মসংস্থানের সুযোগ। অন্তর্বর্তী সরকারের 1.5 বছরে পিছু ছাড়েনি অর্থনৈতিক অনিশ্চয়তা। চ্যালেঞ্জ সামাল দিতে নানামুখী উদ্যোগ নিয়েছেন অর্থ মন্ত্রণালয়ের কাণ্ডারি ডক্টর সালেউদ্দিন আহমেদ। কিন্তু অর্থনীতিতে গতি ফেরাতে কতটা সফল 76 বয়সী এই অর্থনীতিবিদ? প্রশ্ন ছিল নিজের কাজে নিজেকে কত নম্বর দিতে চান। 100-র মধ্যে নিজেকে দিলেন লেটার মার্ক। ম্যাক্সিমাম 70 থেকে 80, এটা আমি মনে করি আমার লিমিটেশন, আমার ইসের মধ্যে অ্যাচিভমেন্টের মধ্যে 80 পাওয়ার মনে হয়। আমি কান্ট্রিটা এগোচ্ছিল তো হঠাৎ করে থমকে গেলো, বড় নিচের দিকে যাচ্ছিল আর কি, সেটাকে আমরা হল্ট করতে পেরেছি। ভিন্ন এই প্রেক্ষাপটে কাজের ক্ষেত্রে চাপ নেই, তবে আইন শৃঙ্খলা পরিস্থিতি, বাজার ব্যবস্থায় বিশৃঙ্খলা, IMF এর শর্তের দিকগুলো ছিল অস্বস্তিদায়ক। এটা ইন্টারিম গভর্নমেন্ট, তো এইখানে আপনার অন্যরকম কোনো চাপ ছিল না, একেবারে খাদের কিনারে চলে আসছে আমরা, আর খাদে প্রতিদিনে চলে আসছে, সেটা হলো সবচেয়ে আমাদের তৃপ্তি। এবং ভবিষ্যতের জন্য আমরা যে পথটা তৈরি করে দিয়েছি সেটা কিন্তু সামনে আমরা এগোতে সাহায্য করি। আমরা করতে এসেছি অনেক কিছু, কিন্তু সেটা করতে গিয়ে হয় কি এত সামর্থ্য এত সময় তো নাই। তখন আমরা হয়তো আগে থেকে যদি একদম ফিক্সড কতগুলো জিনিস, মোটা দাগের জিনিসগুলো যে আমরা ধরতাম, তখন হয়তো আমি আরেকটু বেশি ভালো করতে পারতাম। আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন শেষ হবে অন্তর্বর্তী সরকারের মেয়াদ। প্রশ্ন ছিল পরবর্তী সরকারে ডাক পেলে সাড়া দেবেন। বললেন খালেদা জিয়ার সময়ে অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোতে রাজনীতিকরণ হয়নি, এখন ভিন্ন প্রেক্ষাপট। ম্যাডাম খালেদা জিয়ার সাথে আমি কাজ করিনি, কিন্তু পলিটিক্সটাকে আলাদা রাখতেন। আমার অর্থনৈতিক ব্যাপারে ওটা ওনার একটা, ওনার তার নেতৃত্বের একটা গুণ ছিল, একটা বড় গুণ আর কি। অতএব আমি মনে করি যে ওই একটা চাপ থাকবে পলিটিক্যাল গভর্নমেন্ট, এবং যিনি প্রধান হবেন তিনি ছাড়া অন্যরা তো আছে, তারাও নানা রকমভাবে, সেটা আমি হয়তো সামাল দেওয়ার জন্য ডিফিকাল্ট হবে। নতুন সরকার দায়িত্ব নিয়েই অর্থনীতির আমূল পরিবর্তন অসম্ভব জানালেন। অর্থনৈতিক সুশাসন ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির বিকল্প নেই। প্রথম বছর এটা দারুণ কিছু করে দেখাই দেবে সেটা সম্ভব না। যাদের এখন তাদের যেটা করতে হবে, আমরা যেটা করেছি সেটাকে কনসলিডেট করা। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। রাজশাহীতে প্রতিদিনই নামছে তাপমাত্রার পারদ। আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 7 ডিগ্রি সেলসিয়াস। ভোরের ঘন কুয়াশা, সকালের হিম শীতল বাতাস আর দিনভর সূর্যের দেখা কম থাকায় শীতের অনুভূতি থাকছে দিনরাত। বেশি বিপাকে পড়েছেন শ্রমজীবী আর ছিন্নমূল মানুষ। এমন অবস্থায় পদ্মা নদীর তীরে ঘেঁষা এলাকার প্রান্তিক বাসিন্দারা এখন ভুগছেন পর্যাপ্ত শীতবস্ত্রের অভাবে। রাজশাহী আবহাওয়া অফিস বলছে জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত রাজশাহী জুড়ে থাকবে শীতের এমন দাপট। পৌষের ঘন কুয়াশা আর কনকনে ঠান্ডা বাতাসে তাপমাত্রার পারদ নিম্নমুখী। এই মাঝারি শৈত্যপ্রবাহে রাজশাহীতে মঙ্গলবার মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা 7 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর।
বেলা গড়ালে একটু সূর্যের দেখা মেলে, তাতেই পরিবার নিয়ে রোদ পোহাতে বসেছেন নদীপাড়ের মানুষ। হিমেল বাতাস আর হাড় কাঁপানো শীত নিদারুণ ভোগান্তিতে ফেলেছে তাদের। খুবই ঠান্ডা, এখানে রোদ ছিল না, আপনার সকাল থেকে রোদ ছিল না, খুবই কুয়াশার ভাব ছিল। বাড়িতে অনেক শীত, রোদ নাই, তার জন্য গোসল পানি করে একটু এখানে ছেলেপেলে নিয়ে রোদে আছি। মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রায় ঠান্ডায় কষ্টে দিন কাটছে সবার। শহরে মানুষের চলাচল কমায় উপার্জন কমেছে অটোরিকশার চালকদের। লোকজন যায় হে কাছে, কিন্তু গাড়ি ঘোড়া কম চলছে শীতের লেগে ধরো। এই শীতে বের হওয়াই যায় না, একটু রৌদ্র উঠেছে বলে আজকে আমি বের হয়েছি, তাছাড়া এটা সম্ভবই ছিল না। নদীর ধারে বসেছিলাম রৌদ্রে। শীতার্তরা বলছেন জেলা প্রশাসনের উদ্যোগে রাজশাহীর 9টি উপজেলা ও নদী তীরের বাসিন্দাদের মাঝে গরম কাপড় বিতরণ করা হলেও তা চাহিদার তুলনায় খুবই অপ্রতুল। আবহাওয়া অফিস বলছে জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত রাজশাহী জুড়ে থাকবে এমন শীতের দাপট। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। গভীর সমুদ্রের গবেষণা ও সমস্যা চিহ্নিত করতে গুরুত্ব আরোপ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার, প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সেসের অধ্যাপক সায়েদুর রহমান চৌধুরী ও মৎস্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডক্টর মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন। গত বছরের 21 আগস্ট থেকে 21 সেপ্টেম্বর পর্যন্ত এই জরিপ চালানো হয়। 8 দেশের 25 জন বিজ্ঞানী এই জরিপ পরিচালনা করেন, যার মধ্যে 13 জনই বাংলাদেশের। গবেষণায় নতুন 65 প্রজাতির জলজ প্রাণীর অস্তিত্ব পাওয়া গেছে। মৎস্য উপদেষ্টা বলেন, টার্গেটেড ফিশিং হলে বঙ্গোপসাগর মাছ শূন্য হয়ে পড়ার আশঙ্কা রয়েছে। আগামী নির্বাচনে সামাজিক যোগাযোগ মাধ্যম বা কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার রোধ করাই বড় চ্যালেঞ্জ বলে মনে করেন সিপিডির সম্মাননীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। রাজধানীর সিরডা মিলনায়তনে ডিজিটাল অর্থনীতি নিয়ে সেন্টার ফর গভর্নমেন্ট স্টাডিজ আয়োজিত সেমিনারে এমন শঙ্কাই জানান তিনি। অন্য বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি উদ্যোক্তা তৈরির জন্য ডিজিটাল ইকোনমির কোনো বিকল্প নেই। জুলাই অভ্যুত্থানের পর থেকেই জোরালো দাবি ওঠে গণতান্ত্রিক সংস্কার নিয়ে। অন্যদিকে ডিজিটাল ইকোনমির পথে হাঁটার কথাও বলছে অর্থ মন্ত্রণালয়। কিন্তু এ দুক্ষেত্রে ঠিক কোন অবস্থানে আছে বাংলাদেশ? সংকট আর সমাধানগুলোই বাকি। এর উত্তর খুঁজতেই রাজধানীর সিরডাপ মিলনায়তনে মঙ্গলবার মুক্ত আলোচনার আয়োজন সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের। আলোচনায় উঠে আসে ডিজিটাল ইকোনমি ও উদ্যোক্তা তৈরির প্রতিবন্ধকতাগুলো। বক্তারা বলেন, দেশে 8 কোটির উপর ইন্টারনেট ব্যবহারকারীর অধিকাংশেরই ডিজিটাল সাক্ষরতা নেই। শহর আর গ্রামে জীবনযাত্রার মতো ডিজিটাল বৈষম্যও অনেক। তাই বিপুল সম্ভাবনা সত্ত্বেও উদ্যোক্তা তৈরিতে মিলছে না কাঙ্ক্ষিত ফল। গ্রাম দেশে ছোট ছোট শহরে যদি আমরা দেখি যে হাই স্পিড ব্রডব্যান্ডের যেখানে খরচটি, সেই খরচটি কি প্রহিবিটিভলি এক্সপেন্সিভ, অত্যন্ত এক্সপেন্সিভ শহরের চেয়ে। পাশে যে নির্বাচন দেখতেছি, আশা করি যে সরকার আসবে নতুন করে এই সুযোগগুলো কিগুলো, কি সুযোগ, যে সুযোগগুলো তাদের সামনে আসছে তারা যেন সেই সুযোগগুলো গ্রহণ করে। এ সময় বক্তারা আরও বলেন, ডিজিটাল সেক্টরের উন্নয়নে নির্ভর করতে হবে দেশি বিনিয়োগের উপর। তবে সামাজিক ও সকল ক্ষেত্রে উন্নয়ন টেকসই করতে হলে সবই হতে হবে গণতান্ত্রিক উত্তরণের মধ্য দিয়ে। এই বিদেশি অর্থায়ন দিয়ে আমার দেশে অটোমেশন, ডিজিটাইজেশন তা সুস্থ স্বাভাবিকভাবে হবে না। যেমন আমরা যতই এগোচ্ছি, ওই তারা এক একটা তাদের ভেন্ডর এবং তাদের কনসালটেন্টকে নিয়োগ করার জন্য আমাদের উপরে প্রকল্প চাপিয়ে দেয়। উত্তরণটা যেন স্বাভাবিক হয়, উত্তরণটা যেন গ্রহণযোগ্য হয় এবং একই সঙ্গে মানুষ যেন সবকিছুর উপরে থাকে। আলোচনায় আরও অংশ নেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি সম্মাননীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। বলেন, আগামী নির্বাচনে বড় চ্যালেঞ্জ হবে সামাজিক মাধ্যম আর কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার। সবচেয়ে বড় নতুন উপাদান হলো সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার এবং কৃত্রিম বুদ্ধিমত্তার ভিত্তিতে সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার। ওনারা মনে করছেন যে এই ব্যবহারের মাধ্যমে দেশের ভিতরে যে বিভাজন এবং নৈরাজ্য সৃষ্টি হচ্ছে, সেই নৈরাজ্য এবং বিভাজন আগামী দিনে নির্বাচনকে প্রভূতভাবে নেতিবাচকভাবে প্রভাবিত করবে। দুর্নীতি নিয়ন্ত্রণে আগামী সরকারকে সকল নাগরিক সুবিধা ডিজিটালাইজেশনের তাগিদ দেন সিপিডির সম্মাননীয় ফেলো। হুমায়ুন রশিদ,
যমুনা নিউজ, ঢাকা। শেষ হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ যোগসু নির্বাচনের ভোট গ্রহণ। সকাল 9টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে চলে বিকেল 4টা পর্যন্ত। 39 কেন্দ্রের ব্যালট নেওয়া হয়েছে কেন্দ্রীয় অডিটোরিয়ামে। প্রথমবার যোগসু নির্বাচনে ভোট দিতে পেরে উচ্ছ্বাসের কথা জানিয়েছেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের বয়স পেরিয়েছে 21 বছর। প্রথমবার কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচন। শীতের সকালে ঠান্ডাকে একপাশে রেখে সকাল সকাল প্রাণের ক্যাম্পাসে হাজির জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। 9টায় শুরু হয় ভোট গ্রহণ। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবনে স্থাপিত কেন্দ্রে নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দেন শিক্ষার্থীরা। আমরা চাই যাতে যোগ্য প্রার্থী আমাদের নির্বাচিত হয়ে আসুক। রিকোয়েস্ট থাকবে পরবর্তীতে আমাদের সকল অধিকার আদায়ে জানে তারা ঐক্যবদ্ধ হয়ে আমাদের হয়ে কাজ করে। সবকিছু সুন্দরভাবে শেষ হোক আর যোগ্য প্রার্থী নির্বাচিত হোক, এটাই কাম্য। এর আগে 3 দফা পিছিয়েছে যোগসু নির্বাচন। অবশেষে ভোট দিতে পেরে উচ্ছ্বসিত সবাই। আমাদের আমেজটা একটু বেশি এই কারণে যে আমরা হলের ভোটার এবং ক্যাম্পাসের ভোটার, আমরা 34টা ভোট দেব। অনেক বেশি এক্সাইটমেন্ট, আমরা অনেক মানে এই দিনটা একটা ভাইব লাগতেছে আর কি। দিনভর কয়েক দফায় পাল্টাপাল্টি ব্রিফিং করে প্রধান 4টি প্যানেল। ভোটের পরিবেশ নিয়ে ছিল মিশ্র প্রতিক্রিয়া। আমাদের সর্বোচ্চ জায়গা থেকে আমরা কাজ করেছি এবং আমরা সবসময় যেটা মানে চেষ্টা করেছি ভোট কেন্দ্রে তথা ক্যাম্পাসে যাতে কোনো অন্য কোনো পরিস্থিতি তৈরি না হয়। ভোট গ্রহণের শুরু থেকেই একটা মব সৃষ্টি করা হয়েছে এবং বাধা সৃষ্টি করার প্রচেষ্টা হয়েছে। সুতরাং ভোট গণনা করা এবং ফলাফল ঘোষণা পর্যন্ত আমরা রাষ্ট্রের সহযোগিতা কামনা করছি। ভোট সুষ্ঠু করতে প্রশাসন ও যোগসু নির্বাচন কমিশনের ছিল প্রাণপণ চেষ্টা। পুলিশের পাশাপাশি গেটের বাইরে দায়িত্ব পালন করে বিজিবি। আমি দেখে আসলাম খুবই ভালো। আমার মনে হয় ছাত্রছাত্রীরা সকালে হয়তো একটু ফাঁকা গেছে, খুব বেশি আসে নাই। এখন একটু লাইনটা বেশি আছে। আমি সব জায়গায় ঘুরে আসলাম, 3:30 বাজে 4টা বাজে, তাও আমাদের ভোট কেন্দ্রগুলো সেটা সম্পন্ন করবে। সব মিলিয়ে নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে জানান যোগসু সিইসি। যোগসু নির্বাচনে যারা ভোট দিলেন তাদের সবাই তরুণ। মাসখানেক পর জাতীয় নির্বাচন, সেখানেও সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ জুড়ে থাকবেন এই তরুণ ভোটাররা। তারা বলছেন একই রকম উন্মাদনা থাকবে জাতীয় নির্বাচনেও। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, আমরা সহকর্মী তাজনুরের প্রতিবেদন দেখছিলাম। এবার তার সঙ্গে সরাসরি যোগ দিতে চাই। তিনি এই মুহূর্তে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আছেন। তাজনুর, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই। ভোট গণনার যে কার্যক্রম সেটি শুরু হয়েছে, এখন সেটি কোন পর্যায়ে রয়েছে এবং ফলাফলের কথা যদি বলি সেটি কখন নাগাদ প্রকাশ করা হতে পারে? একটু যুক্ত করতে চাই, সেটি হচ্ছে গণনা শুরু হয়েছিল, শুরু হওয়ার পরে আবারও থমকে গিয়েছিল। থমকে যাওয়ার পরে নতুন করে শুরু এখনও হয়নি। আমরা একটা বড় পর্দার সামনে রয়েছি, এরকম বড় পর্দা ক্যাম্পাসের বাইরেও কয়েকটি রয়েছে, ক্যাম্পাসের ভেতরে রয়েছে। আমরা ভেতরের বড় পর্দা ঠিক সামনে রয়েছি। আর সেখানে খুব পরিষ্কারভাবে ভেতরের পরিস্থিতি দেখা যাচ্ছে। সেখানে একটু পরপরই উচ্ছ্বসিত যারা শিক্ষার্থী, একই সঙ্গে বিভিন্ন পদে যারা প্রার্থিতা করেছেন, বিভিন্ন প্যানেলের সঙ্গে যারা যুক্ত, তারা সবাই অধীর আগ্রহে বসে আছেন যে সেই গণনা কার্যক্রম কখন শুরু হয় সেটি দেখার জন্য। এবং এই যে অডিটোরিয়ামের ভেতরে যেই ক্যামেরাগুলো আছে সেগুলোর মাধ্যমে এই বড় পর্দাতে সরাসরি দেখানো হচ্ছে যে কার্যক্রমের কতদূর এগোলো। কিন্তু এই 3.5 ঘন্টায় আসলে গণনা কার্যক্রম সেই অর্থে কোনোভাবে এগোয়নি, যার ফলে সবাই এক ধরনের অধীর অপেক্ষা নিয়ে বসে আছে। তবে যেটি ধারণা করা হচ্ছে, যদিও ওএমআর মেশিনে এই ভোটগুলো গণনা করা হবে, সবশেষ যে তথ্য যেটি জানা যাচ্ছিল যে 60% মতো ভোট পড়ছে, সেই ক্ষেত্রে ধরে নেওয়া যায় যে 16,000 প্লাস ভোটের মধ্যে হয়তো 10-11,000-এর মতো কাস্ট হয়েছে। সুতরাং প্রত্যেকটি শিক্ষার্থী 3টি করে ব্যালট পেপার জমা করেছে। সুতরাং সব মিলিয়ে এই এত বিপুল পরিমাণ ব্যালট পেপার গণনা করতে একটা লম্বা সময় অবশ্যই কেটে যাবে এবং ধারণা করাটা খুব মুশকিল। তবে আজকে রাত পেরিয়ে যাবে কিনা সেটি নিয়েও এখন সংশয় তৈরি হয়েছে। যদিও শীতের রাত, সবাই ভীষণ রকম একটা শীতের প্রস্তুতি নিয়েই ক্যাম্পাসের ভেতরে বাইরে অপেক্ষা করছেন, যেহেতু একটা দীর্ঘ প্রতীক্ষার পর যোগসু নির্বাচন এবং সেই নির্বাচনে শিক্ষার্থীরা সারাদিন বেশ উচ্ছ্বাসের সঙ্গেই ভোট দিয়েছে। এখন শুধু অপেক্ষা কখন আসে সেই কাঙ্ক্ষিত ফলাফল। এবং ফলাফল প্রকাশে একটু বিলম্ব হতে পারে, যেমনটি জানাচ্ছিলেন। ধন্যবাদ তাজনুর। সেন্ট মার্টিনে পর্যটন হবে স্থানীয়দের দিয়ে, বহিরাগতদের দিয়ে নয়। দ্বীপের জীববৈচিত্র্য রক্ষায় সেন্ট মার্টিনে 10 বছর মেয়াদী মাস্টার প্ল্যান হাতে নিচ্ছে সরকার, জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সকালে রাজধানীর একটি হোটেলে ইউএনডিপি আয়োজিত এক কর্মশালায় এসব কথা বলেন তিনি। পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের কথা মাথায় নিয়েই সরকার এই পরিকল্পনা করছে, যা করতে পারলে দ্বীপ সুরক্ষিত হবে বলেও মনে করেন পরিবেশ উপদেষ্টা। বলেন এই মাস্টার প্ল্যান সবার মতামত নিয়েই চূড়ান্ত করা হবে। তিনি আরও জানান এই
দ্বীপের জীববৈচিত্র্য রক্ষার পাশাপাশি স্থানীয়দের কর্মসংস্থানের বিষয়টি মাথায় নিয়ে বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে সরকার। আমাদের এই মাস্টার প্ল্যান যেটা করা হচ্ছে সেটা আমরা তো নিশ্চয়ই ফাইনাল করে গেজেট নোটিফিকেশন করব, কিন্তু এটার একটা পাতায় যদি আমরা জোনিংটা দিয়ে দিতে পারতাম এবং একটা পাতায় ডুজ অ্যান্ড ডোন্টস গুলো দিয়ে দিতে পারতাম। নেত্রকোনার কেন্দুয়ায় সরকারি জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষে আহত হয়েছেন ২০ জন। সকালে উপজেলার চিরাং ইউনিয়নের বাট্টা কাচারি মোড় এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, বাট্টা গ্রামের একটি সরকারি জমির দখল নিয়ে দুইটি পক্ষের মধ্যে অনেকদিন ধরেই বিরোধ চলছিল। আজ এক পক্ষ ওই জমি দখলে নিতে গেলে অপর পক্ষ বাধা দেয়। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে দুই পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে, এতে বেশ কয়েকজন আহত হন। খবর পেয়ে কেন্দুয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে আহতদের হাসপাতালে পাঠানো হয়। আবারও সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। নরসিংদীর পলাশে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতরাতে উপজেলার চরসিন্দুর বাজারে দুর্বৃত্তদের অতর্কিত হামলায় নিহত হন মুদি দোকানদার মণি চক্রবর্তী। তিনি পার্শ্ববর্তী শিবপুরের সাধারচর ইউনিয়নের বাসিন্দা ছিলেন। পুলিশ ও স্থানীয়রা জানায়, রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে হামলার শিকার হন ওই ব্যবসায়ী। পরে স্থানীয়রা আহত অবস্থায় উদ্ধার করে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ, আর জড়িতদের আটকে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান দায়িত্বরত কর্মকর্তারা। এনইআইআর পদ্ধতি বাস্তবায়ন নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছে মোবাইল ফোন শিল্পোদ্যোক্তা ও ব্যবসায়ী সংগঠন। একদিকে এই পদ্ধতি বাস্তবায়ন করায় সরকারকে ধন্যবাদ জানিয়েছে মোবাইল ফোন ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশন। তাদের মতে, অবৈধ IMEI ব্যবহার বন্ধ হওয়ায় ফোন ক্লোনিং, প্রতারণা এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড কমবে। অন্যদিকে মোবাইল বিজনেস কমিউনিটির সংখ্যা সংশোধন ছাড়া NEIR বাস্তবায়ন হলে 9টি কোম্পানির কবজায় চলে যাবে এই খাত। কতগুলো পর্যন্ত ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার NEIR মোবাইল ফোন সংশ্লিষ্ট সবার জন্য এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ এটি। একদিকে যেমন NEIR বিষয়ে অনড় অবস্থানে সরকার, অন্যদিকে NEIR স্থগিতের দাবিতে আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে মোবাইল ব্যবসায়ীদের একাংশের সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় হামলায় ক্ষতিগ্রস্ত হয় BTRC ভবনও। সেই NEIR নিয়েই রাজধানীতে দুটি ভিন্নধর্মী সংবাদ সম্মেলন মোবাইল শিল্প উদ্যোক্তা ও ব্যবসায়ীদের। NEIR পদ্ধতি বাস্তবায়ন করায় সরকারকে ধন্যবাদ জানিয়েছে মোবাইল ফোন ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশন। সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা বলেন, বাজারে শৃঙ্খলা ধরে রাখতে আমদানি শুল্ক হ্রাসের যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা সময় উপযোগী। অভিযোগ করেন, দেশের প্রচলিত 4টি আইন ভেঙে অবৈধ মোবাইল ফোনের ব্যবসা করছে ব্যবসায়ীরা। সেই ক্ষেত্রে বিপুল পরিমাণ যে রাজস্ব ফাঁকি, এটা দেশের ট্যাক্স, ইনকাম ট্যাক্স বা কাস্টমস ডিউটি এই আইনের সুস্পষ্ট লঙ্ঘন। এবং এই ট্যাক্স ফাঁকিটা যাচ্ছে কোথায়? ট্যাক্স ফাঁকিটা এই ব্যবসায়ীদের চ্যানেলের মধ্যে যাচ্ছে এবং কনজিউমারদেরকে তারা বেনিফিট দেয়। কনজিউমার তো চায় না যে অবৈধভাবে বিজনেস করে আমাকে প্রোডাক্ট দেয়। অন্যদিকে দুপুরে আরেক সংবাদ সম্মেলন করে মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ। শঙ্কা প্রকাশ করে, সংশোধন ছাড়া NEIR বাস্তবায়ন হলে 9টি কোম্পানির সিন্ডিকেটে চলে যাবে মোবাইল আমদানি। বেকার হয়ে পড়বে ব্যবসার সাথে জড়িত অনেক মানুষ। 9টি কোম্পানির একটা সিন্ডিকেট, তারা যেভাবে কলকাঠি নাড়বে আমাদের পুরো স্মার্টফোন বাজারটা, বাংলাদেশের 18 কোটি জনগণ স্মার্টফোন বাজার ওইভাবেই চলতে বাধ্য থাকবে। ন্যাশনাল সিকিউরিটি আমরা চাই, বাট সেটা সংশোধন করে। পাশাপাশি গ্রেফতারকৃত মোবাইল ব্যবসায়ীদের বিরুদ্ধে হওয়া মামলা প্রত্যাহার ও তাদের দ্রুত মুক্তির দাবি জানায় মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ। আমরা আসলে মানববন্ধন এবং ওই লিফলেট বিতরণে আছি। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের আদালতেও অনমনীয় দেখা গেল ভেনেজুয়েলার অপহৃত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে। কাঠগড়ায় দাঁড়িয়ে একের পর এক অভিযোগ উড়িয়ে দিয়েছেন দৃঢ়ভাবে। নিজেকে যুদ্ধবন্দী অপহৃত দাবি করেছেন, জোর গলায় বলেছেন এখনও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট তিনি। মার্কিন আইনজীবীর জেরার মুখে মাথা নোয়াননি মাদুরোর স্ত্রী সিলিয়া ফ্লোরেসো। শুনানিতে নিজেকে সম্পূর্ণ নির্দোষ দাবি করেন তিনি। সোমবার নিউ ইয়র্কের ম্যানহাটনের আদালতে শুরু হয় ঐতিহাসিক এক শুনানি। হাতে পায়ে শিকল পরিয়ে আসামির পোশাকে আদালত কক্ষে নিয়ে আসা হয় নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে। তাদের হয়ে আইনি লড়াই করছেন বিখ্যাত আইনজীবী ব্যারি জোয়েল পোলাক। উইকিলিক্সের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের হয়ে মামলা লড়ার জন্য পরিচিত তিনি।
মাদক পাচার, অবৈধ অস্ত্র রাখা ও সন্ত্রাসী কর্মকাণ্ড সহ একগুচ্ছ অভিযোগ তোলা হয় মাদুরো দম্পতির বিরুদ্ধে। প্রায় 40 মিনিটের শুনানিতে সব অভিযোগ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেন মাদুরো। দাবি করেন এখনও নিজের দেশের প্রেসিডেন্ট তিনি, যুক্তরাষ্ট্র তাকে অপহরণ করেছে বলেও জোর গলায় দাবি করেন। শুনানিতে নিজেকে নির্দোষ দাবি করেছেন তার স্ত্রীও, তবে জামিনের আবেদন করেননি দুজনের কেউই। আগামী 17 মার্চ পরবর্তী শুনানির দিন ধার্য করেন আদালত। প্রথম দিনের শুনানির পর আবারও ব্রুকলিনের ডিটেনশন সেন্টারে নেওয়া হয়েছে মাদুরো ও তার স্ত্রীকে। ভেনেজুয়েলা থেকে অপহরণ করে এনে গত 3 দিন ধরে এই কুখ্যাত কারাগারেই রাখা হয়েছে তাদের। গত শুক্রবার স্থানীয় সময় গভীর রাতে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে হামলা চালায় মার্কিন বাহিনী। সেনাঘাটির সেফ হাউস থেকে নাটকীয়ভাবে তুলে নিয়ে যায় নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়াকে। মাদুরোর আইনজীবী জানিয়েছে ওই দিনের হামলায় আহত হয়েছেন সিলিয়া। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ। এদিকে ভেনেজুয়েলার আটককৃত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর মুক্তির দাবিতে নিউ ইয়র্কের ফেডারেল আদালতের বাইরে বিক্ষোভ করেছে তার সমর্থকরা। সোমবার মাদুরোর শুনানি চলাকালীন প্রতিবাদ জানান তারা। এই সময় ভেনেজুয়েলার পতাকা এবং প্ল্যাকার্ড হাতে মাদুরো ও তার স্ত্রীর মুক্তির দাবিতে স্লোগান দেয় আন্দোলনকারীরা। এ সময় ভেনেজুয়েলায় মার্কিন সামরিক পদক্ষেপ এবং মাদুরোকে আটকের তীব্র নিন্দা জানায় তারা। এছাড়া ওয়াশিংটন সহ যুক্তরাষ্ট্রের আরও কয়েকটি শহরেও মাদুরোর মুক্তির দাবিতে বিক্ষোভ করে অনেকে। বিভিন্ন দেশেও ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসনের বিরুদ্ধে রাস্তায় নেমেছে সাধারণ জনগণ। 9 দেশের প্রতিযোগীদের নিয়ে দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো CAS আন্তর্জাতিক স্কোয়াশ টুর্নামেন্ট। বিকেলে ঢাকা সেনানিবাসের আর্মি স্কোয়াশ কমপ্লেক্সে টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। ফাইনালে মালয়েশিয়ান জুনকান লিকে হারিয়ে চ্যাম্পিয়ন হন মিশরের ইয়াসিন সৌদ। রানার আপ জুনকান লি আর দেশসেরা স্কোয়াশ খেলোয়াড়ের পুরস্কার জেতেন আমিনুল ইসলাম। পরে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন সেনাপ্রধান। এ সময় তিনি দেশে স্কোয়াশ খেলার উন্নয়নে সব ধরনের সহযোগিতারও আশ্বাস দেন। প্রথমবারের মতো আয়োজিত এই টুর্নামেন্টে অংশ নেন জাপান, বেলজিয়াম, কুয়েত, পাকিস্তান সহ 9 দেশের 24 জন খেলোয়াড়। গত বছর এরকম একটা ইন্টারন্যাশনাল কম্পিটিশন স্কোয়াশ ফেডারেশন আয়োজন করেছিল এবং আমিও এখানে উপস্থিত ছিলাম। এবারও হচ্ছে, তো এর ধারাবাহিকতা ইনশাল্লাহ আমরা বজায় রাখবো। গণতান্ত্রিক ব্যবস্থা চলে আসলেই আমি নিশ্চিত যে আমরা আরও বেশি করে এই গেমস অ্যান্ড স্পোর্টসে আমরা কনসেন্ট্রেট করতে পারবো এবং আমাদের দেশের যত খেলাগুলো আছে সেগুলো এই ধরনের ইন্টারন্যাশনাল কম্পিটিশনের মাধ্যমে আমরা খেলাগুলোকে উজ্জীবিত করতে পারবো। দর্শক, এই ছিল আজকের সন্ধ্যার বাংলাদেশে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।